হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস আর তার আয়ুর্বেদিক ম্যানেজমেন্ট। সেটা কি আমরা একদম ব্রিফ প্রেজেন্টেশন দেব। এখন এটা আলোচনা করা যাক। এখন আপনারা সবাই দেখেছেন যে ঘরে সব জায়গায় আশেপাশে সব জায়গায় এখন কিন্তু এই বাতের প্রবলেমটা দেখা দেয়। শোনা যাচ্ছে? এবার এবার ঠিক আছে? আচ্ছা এবার ঠিক আছে। আচ্ছা এবার আমাদের জানতে হবে যে অস্টিওআর্থ্রাইটিস জিনিসটা কি। অস্টিওআর্থ্রাইটিস কিন্তু একটি ডিজেনারেটিভ ডিসঅর্ডার, ঠিক আছে, মানে ক্ষয়জনিত রোগ। এবার বেসিক্যালি এটা কিন্তু 50 বছরের ঊর্ধ্বেই হয়। এবার 50 বছরের কমেও হতে পারে। কখন হতে পারে? যাদের কিন্তু ওবেসিটি আছে, এর আগে কোনো ফ্র্যাকচার হয়েছে ইনজুরির জন্য, তার সাথে কোনো সিস্টেমিক কজেস যদি থেকে থাকে তাহলেও হতে পারে। এবার আমরা ব্যাপারটা বুঝবো যে একটা 4টে ব্রিফ প্রেজেন্টেশন দিচ্ছি, মানে একদম ইজি ভাবে যাতে বুঝতে সুবিধা হয়। অস্টিওআর্থ্রাইটিস কি হয় আমাদের আগে জানতে হবে যে আমাদের অস্টিওআর্থ্রাইটিস আমাদের বিভিন্ন বল বিয়ারিং জয়েন্টেই হয়। বড় জয়েন্টগুলো আছে, তার সাথে ছোট ছোট জয়েন্টও হয়ে থাকে অনেক সময়। এবার বুঝতে হবে আমাদের যে অস্টিওআর্থ্রাইটিস আমাদের হিপ জয়েন্টও হতে পারে, আমার সার্ভাইকাল রিজিয়নে হতে পারে, আমাদের নি জয়েন্টেও হতে পারে। তো এবার আমরা যেটা আজকে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে নি অস্টিওআর্থ্রাইটিস। এবার আমাদের যদি হালকা করে যদি অ্যানাটমি আমাদের সব কম বেশি সবারই জানা আছে, তো যদি দেখা যায় যেরকম পঙ্কজদা একটু আসো এখানে, এটা এরকম ধরো কোনটা। আচ্ছা এখানে ধরুন ফিমার বোন, ঠিক আছে, ফিমার বোন আর তার সাথে টিবিয়া, এই বোন এরকম ভাবে যদি হাঁটুর মালাচাকিটা আপনারা দেখেন, ফিমার বোন এখান থেকে এরকম ভাবে যুক্ত আছে, তার সাথে একটা টিবিয়া, এই বোনস, এবার তার সাথে ফিবুলাও আছে সাইডে, ওটা আলাদা ব্যাপার। এই দুটোর মাঝখানে থাকে কার্টিলেজ, ঠিক আছে। এবার কার্টিলেজের কাজ কি? এই যে আমরা হাত টাত মুভমেন্ট করছি, পা মুভমেন্ট করছি, এটা কিন্তু আমাদের কার্টিলেজের, মানে কার্টিলেজ আমাদের এসব হেল্প করে, যে মুভমেন্টে সাহায্য করে। এবার কি হয়, যেহেতু আমরা বললাম যে অস্টিওআর্থ্রাইটিস রোগটা একটি ডিজেনারেটিভ ডিসঅর্ডার, মানে ক্ষয়জনিত রোগ। এটাতে যখন অস্টিওআর্থ্রাইটিস শুরু হয় তখন কি হয় যে আমাদের এই দুটো কার্টিলেজ, যেটা মানে কার্টিলেজটা যেটা দেখা হলো, ওটা কিন্তু আস্তে আস্তে ক্ষইতে থাকে, তারপর পাতলা হয়ে যায়। তখন ক্ষইতে থাকে, যখন পাতলা হয়ে যায় তখন সেটাকে কিন্তু আমরা ডাক্তারি ভাষায়, মেডিকেল ভাষায় বলি কার্টিলেজ ডিজেনারেশন, ঠিক আছে। এবার কার্টিলেজ ডিজেনারেশন যখন হয় তখন কি আমাদের বোনস, যে বোনসটার অ্যানাটমি আমরা যখন একটু আগেই বললাম যে ফিমার, তার সাথে সাথে যুক্ত হচ্ছে টিবিয়া, এই যখন আমাদের কার্টিলেজটা যখন ক্ষইতে থাকে তখন এই দুটো বোনস সঙ্গে লাগতে থাকে, ঠিক আছে। সেখান থেকেও কিন্তু এবার ডিজেনারেশন শুরু হয়। তাহলে কি হচ্ছে, প্রথমে আমরা দেখলাম যে কার্টিলেজ ডিজেনারেশন হচ্ছে, এবার বোনস যখন লাগছে তখন কি হচ্ছে, সেখান থেকেও একটা ডিজেনারেশন, বনি ডিজেনারেশন চেঞ্জেস দেখা দিচ্ছে। এবার বোনস যখন ধাক্কা লাগছে তখন কি হচ্ছে, একটা রেস্ট্রিক্টেড মুভমেন্ট হচ্ছে, পেইন হচ্ছে খুব, ঠিক আছে। এবার সেখান থেকে তৈরি হচ্ছে ইনফ্লামেশন। সেখানে অ্যাসোসিয়েটেড, যেখানে আমাদের বোনসগুলো ধাক্কা লাগছে, সেখানে অ্যাসোসিয়েটেড যেই টিস্যুগুলো আছে সেগুলো ইনফ্লামেটরি রেসপন্স তৈরি করছে, করে সেখানে ইনফ্লামেশন তৈরি করে দিচ্ছে। এবার ইনফ্লামেশন থেকে তৈরি হচ্ছে পেইন। তো 4টে ভাগ যদি আমরা করি ইজি ওয়েতে, তাহলে হচ্ছে কার্টিলেজ ডিজেনারেশন, তারপরে হচ্ছে বোন ডিজেনারেশন, তারপরে হচ্ছে ইনফ্লামেশন, তারপরে হচ্ছে পেইন। এবার আমরা আয়ুর্বেদিক ম্যানেজমেন্ট কি করতে পারি, কি কি ড্রাগস আমরা ইউজ করতে পারি, সেটা একটা আমরা আলোচনা করছি এখানে। এবার এই যে 4টে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, এই 4টে ভাগে আমরা ড্রাগসগুলো কি কি দিতে পারি সেটা আমরা বলছি। প্রথমে আমরা যেটা বললাম সেটা কার্টিলেজ ডিজেনারেশন। কার্টিলেজ একটা তরল পদার্থ যেটা মুভমেন্টে সাহায্য করছে, যার জন্য আমরা হাঁটাচলা করতে পারছি, কিন্তু বয়সজনিত কারণের জন্য বা ওভারওয়েট বা আদার্স রিজনের জন্য ওটা যখন ক্ষইতে থাকে
তখন আমাদের দেখতে হবে যে আমরা কার্টিলেজটা কিভাবে সংশোধন করতে পারি কিছুটা হলেও। এবার আমরা যেসব ড্রাগস ইউজ করি তার মধ্যে একটা হচ্ছে অশ্বগন্ধা, ঠিক আছে। তার মধ্যে আরেকটা আমরা ড্রাগস ইউজ করতে পারি, সেটা হচ্ছে শিলাজিৎ, ঠিক আছে। তারপরে তার সাথে আমরা যে ড্রাগসটা ইউজ করতে পারি সেটা দুগ্ধিকা, এই ড্রাগস। তার সাথে সাথে আমরা শতাবরী ইউজ করতে পারি, তার সাথে সাথে আমরা আলফিকা বীজ যেটা বলা হয়, যেটা হচ্ছে ফ্লেক্স সিডস বলা হয়, সেটাও আমরা ইউজ করতে পারি। তো এটা আমাদের কার্টিলেজটা তৈরি করতে সাহায্য করছে, ঠিক আছে। এবার আমরা কার্টিলেজের জন্য কি কি ড্রাগস আছে সেটা আমরা আলোচনা করলাম। এরপরে আমরা হচ্ছে যে বোন ডিজেনারেশন যেটা হচ্ছে, যে বোনটা ক্ষইতে থাকছে, ঠিক আছে। বোন ডিজেনারেশনের জন্য আমরা কি কি ড্রাগস ইউজ করতে পারি সেটা আমরা এখন আলোচনা করছি। তার মধ্যে আমরা যদি বনি ডিজেনারেশন যেটা হচ্ছে সেখানে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে অস্টিওব্লাস্টিক মুভমেন্টটাকে বৃদ্ধি করা। অস্টিওব্লাস্টিক মুভমেন্টটা কি কেউ বলতে পারবে? অস্টিওব্লাস্টিক মুভমেন্ট কাকে বলে? এখানে অস্টিওব্লাস্টিক মুভমেন্টটা আমি এটা বাংলা ভাষায় বলছি, সেটা একটা নতুনভাবে একটা বোন জেনারেশন হচ্ছে, রিজেনারেশন হচ্ছে, সেটাকে বলে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি। তো অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিও একটা তৈরি হচ্ছে। আরেকটা জায়গা হচ্ছে যে এটা একটা জায়গায় আমরা ভাগ করলাম, আরেকটা জায়গায় ভাগ করলাম, সেটা হচ্ছে যে এই যে বোনসে যে আমাদের এসেনশিয়াল ভিটামিনস অ্যান্ড মিনারেলস প্রোভাইড করার জন্য কিছু ওষুধ আছে, সেগুলোকে ভাগ করি। এবার প্রথমে আমরা চলে আসি যে অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি তৈরি করতে কি কি ড্রাগস আমরা ইউজ করতে পারি। একটি হচ্ছে মন্ডুকপর্ণী, একটি হচ্ছে অর্জুন, আর একটা হচ্ছে অস্ত্রী শৃঙ্খলা, যেটাকে আমরা হাড়জোড় বলি, ঠিক আছে। এবার পরের সাইডে চলে গেলাম, যেটা আমাদের এসেনশিয়াল ভিটামিনস আর মিনারেলস প্রোভাইড করছে। সেই ড্রাগসের মধ্যে আমরা প্রবাল পিষ্টি, মুক্তা পিষ্টি, ঠিক আছে, আমরা এগুলো অ্যাড করতে পারি। এগুলো ন্যাচারাল ক্যালসিয়াম প্রোভাইড করছে। তার সাথে সাথে আমরা অ্যাড করতে পারি হচ্ছে আমলকি। এবার আমলকির মধ্যে হাই ভিটামিন সি থাকে, যেটা ক্যালসিয়ামের ইউটিলাইজেশনটাকে বাড়িয়ে দেয়, ঠিক আছে। এবার তার সাথে সাথে ইয়াসাদ আছে। ইয়াসাদের কাজ হচ্ছে ন্যাচারাল জিঙ্ক, ঠিক আছে, প্রসেসড বাই অ্যালোভেরা জুস, ঠিক আছে। আরেকটা আমরা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে অব্রক, ঠিক আছে। অব্রকটা হচ্ছে ট্রেস এলিমেন্ট প্রোভাইড করবে, বোঝা গেল। এবার আমাদের কিন্তু বনি ডিজেনারেশন চেঞ্জেসেরও ওটা পয়েন্টটা হয়ে গেল। এবার আমরা আসি যে ইনফ্লামেশন আমরা 3 নম্বর পয়েন্টে পড়েছি। প্রথমে কার্টিলেজ ডিজেনারেশন হচ্ছে, তারপর বোন ডিজেনারেশন হচ্ছে, তারপর হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে, তারপর পেইন হচ্ছে। এবার ইনফ্লামেশনের জন্য আমরা যেই ড্রাগসটা, আয়ুর্বেদিক ড্রাগস যেটা ইউজ করে থাকি ক্লিনিক্যাল প্র্যাকটিসে, সেটা হচ্ছে শাল্যকি। 2 নম্বর হচ্ছে এরেন্ডোমূল, 3 নম্বর হচ্ছে রাসনা, 4 নম্বর হচ্ছে দশমূল, 5 নম্বর হচ্ছে আমরা ইউজ করতে পারি হরিদ্রা, 6 নম্বর আমরা ইউজ করতে পারি হচ্ছে সুন্তি, যেটাকে ড্রাই জিঞ্জার বলা হয়। এটা ইনফ্লামেশনের জন্য এই ড্রাগসগুলো বেসিক্যালি আমরা ইউজ করে থাকি। এবার আসি পেন। এবার আয়ুর্বেদেও কিন্তু পেন রিলিফের জন্য, ইনস্ট্যান্ট পেন রিলিফের জন্য কিছু কিছু হার্বালস বা আয়ুর্বেদিক ড্রাগস আছে, সেগুলো কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী সেগুলো সেবন করতে হয়। তার মধ্যে একটা হচ্ছে ভৎসনাভ, আর একটা হচ্ছে জাতিফল, আর অনেক সময় গোদন্তী ভস্মও দেওয়া হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা আয়ুর্বেদিক ড্রাগস কি কি ইউজ করতে পারি সেটা আমরা আলোচনা করলাম। এরপর আমরা সব কিছু তো জানলাম। এবার আমাদের আয়ুর্বেদে বলা হয় যে কোনো রোগ তৈরি হতে গেলে আগে নিদান পরিবর্জন করতে হয়, মানে যেটার জন্য আমাদের অস্টিওআর্থাইটিস হচ্ছে সেটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে, তাহলে আমাদের প্রিভেনশনটা হচ্ছে। তো প্রিভেনশনের জন্য কিন্তু আমাদের কিছু পথ্য অপথ্য জিনিস ফলো করতে হবে। তার মধ্যে কিন্তু একটা জিনিস হচ্ছে, ফার্স্ট যদি পয়েন্ট হিসেবে আমরা যদি বলা হয় যে আমাদের ওবেসিটিটা কন্ট্রোল করতে হবে। কারণ হচ্ছে আমরা যদি ওবেসিটি কন্ট্রোল না করি তাহলে আমাদের কি সারা শরীরের যে ওয়েটটা আছে আমাদের তো পায়ের ওপরই চাপ পড়ছে, তাই নয় কি? এবার কি হচ্ছে, পায়ের ওপর যখন চাপ পড়ছে সেটাই ডিজেনারেটিভ চেঞ্জেস তৈরি হচ্ছে। তো ওই জন্য আমাদের ওয়েটটা কন্ট্রোল করতে হবে।
যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। এবার আমরা দেখছি যারা আমাদের দিনকাল আমরা দেখি যে এত মানুষ মোটা হয়ে যাচ্ছে, আমাদের এই জায়গাটা ভাবতে হবে যে আমাদের ওবেসিটিটা কমাতে হবে। তার জন্য কি করতে হবে যে আমাদের এমন আমাদের কার্বোহাইড্রেট তো আমরা দুপুরবেলা খাচ্ছি, ঠিক আছে, অল্প পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছি। এবার রাত্রেবেলা এবার কার্বোহাইড্রেট যে আমরা দুপুরে খাচ্ছি সেটা নিশ্চয়ই কারণ আছে, আমরা কাজ করতে যাচ্ছি সেজন্য কার্বোহাইড্রেট ভাঙছে, এনার্জি তৈরি হচ্ছে, কিন্তু আমরা রাত্রেবেলাও ভাত খাচ্ছি। এবার আমরা বলছি ডাক্তারবাবু আমাদের ওয়েট কমছে না, তো আমাদের জন্য এখন ওয়েট কমানোর জন্য আমাদের কি করতে হবে যে আমাদের রাত্রেবেলা কার্বোহাইড্রেট কম খেতে হবে, তাহলে পরবর্তীকালে কার্বোহাইড্রেটটি ফ্যাটে রূপান্তরিত হচ্ছে। তো ওই জন্য আমাদের কি জাতীয় কার্বোহাইড্রেট জাতীয় খাবার রাত্রেবেলায় একটু অ্যাভয়েড করতে হবে। যাদের দেখবেন যে ডায়াবেটিস আছে তার সাথে অস্টিওআর্থাইটিস আছে, তারা কিন্তু একটু ডায়েটটা একটু কন্ট্রোল করবেন। ডায়েটের মধ্যে যদি আপনারা দুপুরবেলা ভাত খেয়েও থাকেন অল্প পরিমাণে খান, যা ভাত খাচ্ছেন তার থেকে এতগুনি ভাত খান, বেশি শাকসবজি, ডাল, স্যালাড এই জাতীয় জিনিস খেয়ে একটু প্লেটটা ভরিয়ে রাখুন। এবার রাত্রেবেলা যেটা খাচ্ছেন সেটা কার্বোহাইড্রেটটা পুরোটাই অ্যাভয়েড করার চেষ্টা করুন। কার্বোহাইড্রেট মানে ভাত, রুটি, মুড়ি। এবার অনেকে বলবেন যে রুটি তো খাওয়া যায় ডায়াবেটিসে, কিন্তু বলা যায় রুটিও কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে পড়ছে। তো ওই জন্য আপনারা যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে এই জিনিসটা আলোচনা করবেন যে আমি রুটি খাবো নাকি খাবো না। এর বদলে আপনারা কি খেতে পারেন, ওয়েট ম্যানেজমেন্টের জন্য জবের ছাতু খেতে পারেন বা ছোলার ছাতু। বলবো যে রাত্রেবেলায় কার্বোহাইড্রেট খাওয়ার আর কার্বোহাইড্রেটটা না খাওয়াই শ্রেয়। এটা কিন্তু পুরোপুরি যেটা বলা হচ্ছে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করেই জিনিসটা করবেন ওয়েট ম্যানেজমেন্টের জন্য। আরও অনেক কিছু বলা যেত কিন্তু সেটা আমরা টাইমের অভাবে অত হয়তো বলতে পারছি না, ঠিক আছে। তার সাথে এটা আমরা ওয়েট ম্যানেজমেন্টের জন্য একটু জোর দিলাম, ওই জন্য এটা বললাম। এরপরে কি করতে হবে যে ফ্রিজের খাবার আমাদের অ্যাভয়েড করতে হবে। ফ্রিজের খাবার মানে কি আমরা অনেক সময় দেখছি যে কথা ফ্রিজের খাবার খাচ্ছি। ফ্রিজের খাবার বা যদি আমরা ফ্রেশ খাবার না খাই তাহলে কি হচ্ছে, বাতও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, যেটা আমরা বলি বাতের দোষ, ঠিক আছে। যদি শর্টকাটে যদি আপনাদের বলি তাহলে ফ্রিজের জিনিস আপনারা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ফ্রেশ খাবার খান, খাবারটা গরম খান, ঠিক আছে। এবার তার সাথে সাথে দেখতে পাচ্ছি এক্সেসিভ হেভি ওয়ার্কআউট করা যাবে না। এই তো আমি আজকে খুব এক্সারসাইজ করে আমি আজকে বিশাল করে দিলাম, ওয়েট কমিয়ে দিলাম, এরকম না। এক্সেসিভ হেভি ওয়ার্কআউটটাও কিন্তু আমাদের কিন্তু ডিজেনারেটিভ চেঞ্জেস তৈরি করে দেয় বডিতে। তো হেভি ওয়ার্কআউট তো করা যাবে না, ঠিক আছে। ওয়ার্কআউট করবেন, পরিমিত মাত্রায় এক্সারসাইজ করবেন, ঠিক আছে। এবার তার সাথে সাথে আমরা বলবো যে এক্সেসিভ ড্রাই খাবারও খাওয়া যাবে না। এক্সেসিভ ড্রাই খাবারও কিন্তু আমাদের বাত বৃদ্ধি করে। যদি খাবারের মধ্যে কিন্তু অল্প স্নিগ্ধতা রাখবেন, যেমন অল্প ঘি উপর থেকে ছড়িয়ে দেবেন, এটা আপনারা করতে পারেন। যেসব তেল ইউজ করতে পারেন তার মধ্যে আপনি বাদাম তেল ইউজ করতে পারেন, তার সাথে সাথে আপনি ইউজ করতে পারেন হচ্ছে তিল তেল। এটা কি করবেন যে আপনারা এইটা খাবারের মধ্যে এই জিনিসটা অল্প পরিমিত মাত্রায় রাখবেন, ঠিক আছে। এবার অনেক সময় দেখে যে যাদের একটু পেট পরিষ্কার হয় না, সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটাও পথ্যটাও অবলম্বন করতে পারি। সেটা হচ্ছে যে আমরা 1 গ্লাস গরম জলে 2 চামচ ঘিও দিতে পারি, বা অথবা বলছি কিন্তু অথবা নারকেল তেলও দিতে পারি, অথবা তিল তেলও দিতে পারি। এটা করলে কি হচ্ছে, আমাদের পেটটাও কিন্তু অনেকটা পরিষ্কার থাকবে, ঠিক আছে। এবার তার সাথে সাথে আমাদের মানসিক দুশ্চিন্তা এটাও কিন্তু অ্যাভয়েড করতে হবে, কারণ আমরা যদি বেশি অ্যাংজাইটি করি, ঠিকঠাকভাবে ঘুম না হয়, তাহলেও কিন্তু এই বাত দোষটা বেড়ে যেতে পারে আর আমাদের পেইন এই জিনিসটা থাকবে, ঠিক আছে। এবার তার সাথে সাথে দেখতে হবে রাত জাগা, বেশি রাত জাগা যাবে না। বেশি রাত জাগলে কিন্তু এই যে পেইনের সমস্যাটা আরও বৃদ্ধি পাবে। তো এবার হচ্ছে যে আমরা কিছু অয়েল অ্যাপ্লিকেশনও করতে পারি, যেটা আমরা ওষুধ খাওয়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম। এবার আমরা যে অয়েল ইউজ করতে পারি, সে অয়েলসের মধ্যে কি কি ইউজ করতে পারি সেটা আমি বলছি। একটা হচ্ছে আপনারা নারায়ণ তেল ইউজ করতে পারেন, বা মহানারায়ণ তেল ইউজ করতে পারেন, বা প্রসারণী তেল ইউজ করতে পারেন, বা পিণ্ড তেল ইউজ করতে পারেন, ঠিক আছে, বা বলা তেল ইউজ করতে পারেন। পুরোপুরি জিনিসটা কিন্তু আপনার বডি প্রকৃতি অনুযায়ী ডাক্তারবাবু ডায়াগনোসিস করে ওষুধগুলো প্রেসক্রাইব করবেন।
তো ডেফিনেটলি আপনার বা আপনার আশেপাশে যাদের এই সমস্যাটা হচ্ছে এই ব্যাপারে একটু অবগত থাকুন। এখানে এখন মগরাট হসপিটালে 12 জন আয়ুর্বেদিক ডাক্তার পোস্টেড হয়েছে, তাদের সাথে পরামর্শ করুন, কি কি সমস্যা আছে না আছে আলোচনা করুন, ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে দেবেন কি কি জিনিস করতে হবে না হবে। আমাদের হাতে সময়টা অনেকটাই কম, তাই আমরা একটু ব্রিফলি প্রেজেন্টেশনটা দিলাম। তো এটা বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।